ধুলাবালু পেটের ভিতরেও যায়, চোখ নাক মুখ দাঁত ঢুকে। ধুলার জন্য পর্যায়ে সাইনাসের রোগ হয়ে গেছে। সহনীয় মাত্রার চেয়েও কয়েক গুণ বেশি দূষিত রাজধানীর বাতাস। জানুয়ারির বায়ু ছিল ইতিহাসের সবচেয়ে বিষাক্ত। বাড়ছে ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকি। 10 বছরে 46,000 কোটি টাকা খরচ হলেও পুরনো ইঞ্জিন ও ঝুঁকিপূর্ণ লাইন দিয়েই চলছে ট্রেন। মেরামত হয়নি 70% সেতুর। দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি মন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জানুয়ারি মাস জুড়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দূষিত বায়ু গ্রহণ করেছে রাজধানীবাসী। এসবের মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবেও কয়েকবার আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থার জরিপে উঠে এসেছে এর নাম। ঢাকার বাতাসে এমন সব রাসায়নিক পদার্থের উপস্থিতি মিলেছে যা ক্যান্সার সহ নানা মারাত্মক রোগের নিয়ামক হিসেবে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন বাসিন্দারা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাজওয়ার মাহবিদ। মধ্যমাঘে এমন চিত্র দেখে কারো মনে হতে পারে নগরে শীতের সকালের কুয়াশার স্নিগ্ধ ছোঁয়া। তবে বাস্তবতা হলো ভর দুপুরে রাজধানীর 300 ফিট এলাকার দূষিত বায়ুর চিত্র এটি। একবেলা দুবেলা নয়, পুরো মাস জুড়ে এমন বায়ু দূষণকে সঙ্গী করেই কাটিয়েছে রাজধানীবাসী। দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসা দুটি প্রতিষ্ঠানের গবেষণার তথ্য মতে 2022 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের ইতিহাসে সবথেকে ভয়াবহ বায়ু দূষণ ঘটেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir এর তথ্য মতে জানুয়ারি মাসের 5 দিন বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর স্থল ছিল ঢাকা, যার তাৎক্ষণিক প্রভাবও পড়েছে রাজধানীবাসীর স্বাস্থ্যে। ধুলাবালু পেটের ভিতরেও যায়, চোখ নাক মুখ দাঁত ঢুকে। ঠান্ডা লাগছে, ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে গেছে। ধুলার জন্য পর্যায়ে সাইনাসের রোগ হয়ে গেছিল। আন্তর্জাতিক বায়ুমণ্ডলীয় সূচকে 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুকে স্বাভাবিক ধরা হয়। মাত্রা 150 অতিক্রম করলে তা হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণায় উঠে এসেছে, জানুয়ারি মাসে একদিনও স্বাভাবিক বায়ু সেবন করেনি রাজধানীবাসী। বায়ুমান সূচক যখন 300 অতিক্রম করে, তাহলে উন্নত বিশ্বে বায়ু দূষণজনিত স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আমাদের বাংলাদেশে কোনো দিন 24 ঘন্টাও গড়ে বায়ুমান সূচক 300-র বেশি ছিল। রাজধানীর বায়ু দূষণের অন্যতম কারণ নির্মাণ কাজ, ইটভাটা ও ফিটনেসবিহীন গাড়ি। যেখানে সেখানে বর্জ্য পোড়ানোর কারণেও ঘটেছে দূষণ। 2 যুগ ধরে এ বিষয়ে গবেষণা করে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তথ্য বলছে, যেসব ধূলিকণা দেখতে পাওয়া যায় তার মধ্যে অতিরিক্ত মাত্রায় রয়েছে PM 2.5 নামে একটি কম্পাউন্ড, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে অকেজো করে ফেলতে পারে। WHO যেটা বলে 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকার কথা, সেটা আমাদের এখানে গত 2-1 দিন আগে রাত্রিবেলা আমরা পেয়েছি 500 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, মানে 50 গুণ বেশি। এই PM 2.5 মাইক্রোগ্রামের মধ্যে খুব ছোট পার্টিকেলসগুলো নাকের মধ্যে দিয়ে ব্রেনে যায় জমা হয়। জমা হওয়ার যে ছোট ছোট সেলগুলো আছে, তার যে স্বাভাবিক অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো নষ্ট করে দেয়, ক্যান্সারও ক্রিয়েট করে। গত কয়েক বছর ধরে 365 দিনের মধ্যে নগরবাসী মাত্র 20 দিনের মতো স্বাভাবিক বায়ু গ্রহণ করেছে বলেও জানা গেছে এই গবেষণায়। কেবল সাধারণ সর্দি কাশি নয়, মাত্রাতিরিক্ত বায়ু দূষণের প্রভাব রয়েছে সুদূর প্রসারী। অথচ এ বিষয়ে সচেতনতামূলক পদক্ষেপ নিতে এখন পর্যন্ত দেখা যায়নি পরিবেশ ও নগর কর্তৃপক্ষগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে নগরবাসী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে করোনার বিধিনিষেধ জারি থাকলেও 3 ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। দেশটিতে করোনা সংক্রমণের হার কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। করোনা মহামারীর কারণে প্রায় 20 মাস বন্ধ থাকার পর গত 16 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল। তবে করোনার তৃতীয় ঢেউয়ে ফের বিপর্যস্ত হয়ে পড়ে গোটা ভারত। ফলে 3রা জানুয়ারি থেকে আবারও বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। তবে স্কুল বন্ধ থাকলেও বাজার, দোকানপাট, অন্য সবকিছু খোলা রাখায় সমালোচনার মুখে পড়েন মমতা। এমনকি স্কুল খোলার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের করা হয় বেশ কয়েকটি মামলাও। এমন পরিস্থিতিতে 3রা ফেব্রুয়ারি থেকে ফের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে লোকাল ট্রেনে 50% থেকে বাড়িয়ে 75% যাত্রী নিয়ে চলাচল করারও সুযোগ বাড়িয়েছেন তিনি। এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। পাড়ায় পাড়ায় শিক্ষালয় করে ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষিকারা তাদের শিক্ষা দেবেন। আর
8, 9, 10, 11, 12 কলেজ, পলিটেকনিক্স, ITI, ইউনিভার্সিটিজ তাদের 3 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে। স্কুল খুলবো না, পাড়ায় শিক্ষালয় সবাই বুঝে গেছে যেটা একটা বেঠিক কাজ হচ্ছে, তোলাবাজির ব্যবস্থা, এটা উনি বুঝতে পারছেন, ধরা পড়ে গেছে। আর আমি স্যালিউট জানাবো রাজ্যের ছাত্র, যুব, শিক্ষক সমাজকে, অভিভাবক সমাজকে। আমরা বারবার বলেছি, এতদিন ধরে বলেছি, 2 বছর ধরে প্রথম ছাত্র সংগঠন বর্তমান প্রাক্তন শিক্ষামন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছি, সরকারের কাছে প্রথমে সদর্থক ভূমিকা, সহযোগীর ভূমিকা পালন করার চেষ্টা করেছি। এদিকে ভারতে গেল 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন 2,09,000 মানুষ, মারা গেছেন অন্তত 1,000। একইভাবে পশ্চিমবঙ্গ রাজ্যে একদিনে সংক্রমণের সংখ্যা ছিল 3,000-এর নিচে, মৃত্যুর সংখ্যা 33। ভারতে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রায় 170 কোটি ডোজ। এর মধ্যে প্রায় 71% মানুষই নিয়েছেন 2টি ডোজ। দেশটিতে এরই মধ্যে শুরু হয়েছে বুস্টার ডোজ কর্মসূচিও। আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এবার অন্যান্য প্রসঙ্গ। গত 10 বছরের রেলের উন্নয়ন খরচ ছাড়িয়েছে পদ্মা সেতুকেও, অথচ এখনও 80% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর 63% ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়েই চলছে ট্রেন। বিপুল বিনিয়োগের পরও 10 বছরের রেলের লোকসান 7,500 কোটি টাকার মতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় মিলছে না উন্নয়নের সুফল। আর মন্ত্রী বলছেন, রেলের সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নাজবুস সালেহের রিপোর্ট। দীর্ঘদিন অবহেলিত রেলে উন্নয়ন বরাদ্দ বেড়েছে বহুগুণ। গত 5 বছরে উন্নয়নে খরচ হয়েছে 31,000 কোটি টাকা। বিপুল পরিমাণ বিনিয়োগের পরও লাইনের ঝুঁকি বিবেচনায় কমানো হয়েছে ট্রেনের গতি। একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ আর ফিটনেসবিহীন ইঞ্জিন দিয়েই চলছে যাত্রী পরিবহন। এছাড়া 70% রেল সেতুও ঝুঁকিপূর্ণ। ব্রিটিশ আমলের ইঞ্জিনও আছে, পাকিস্তান আমলের ইঞ্জিনও আছে। কিছু কিছু ইঞ্জিনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এগুলোর নতুন করে রিপেয়ার করে চালানো হইতেছে। 20 কিলোমিটার গতি দেওয়া আছে কয়েকটা জায়গায়। লাইনের সমস্যা থাকতে পারে, না হলে প্রশাসন কেন এটা স্পিড কমাবে? গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 46,000 কোটি টাকা, কিন্তু বাড়েনি রেলের গতি, বরং কমেছে কোনো ক্ষেত্রে। 10 বছর আগে যাত্রীদের অভিযোগ যা ছিল, 10 বছরে তা বদলায়নি একটুও। এখনো প্ল্যাটফর্মে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। আগে কমলাপুর থেকে সিরাজগঞ্জ যাইতে আমাদের সময় লাগতো 2.5 ঘন্টা 3 ঘন্টা, আর এখন সেই জায়গায় সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। এতে প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে লোকসানের পরিমাণ। গত 10 বছরে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের লোকসান ঠেকেছে 7,500 কোটি টাকায়। খণ্ডিত উন্নয়নের যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে মুখ থুবড়ে পড়ছে রেলওয়ে। অনেক উন্নয়ন হচ্ছে রেলের, এটা মিয়ারলি একটা অবকাঠামো উন্নয়ন। এর সাথে সংশ্লিষ্ট সেবাধর্মী কাজগুলি কিন্তু এখানে ফোকাসের মধ্যে নাই। কোন জায়গায় কাজটা করতে হবে সেই কাজটা ঠিক করার ক্ষেত্রেই কিন্তু ভুল করে যাচ্ছি। তবে মন্ত্রী বলছেন, রেলকে স্বাবলম্বী করতে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের রেলের যে সামর্থ্য, এই সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। 1,44,000 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের 43টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। লাইসেন্স কমিয়ে দেয়ায় ব্যাপক চাহিদা থাকার পরও পুরাতন শীতের কাপড় আমদানি করতে পারছেন না চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এতে শীতে সারা দেশে কাপড় সরবরাহ ব্যাহত হচ্ছে। নতুন পলিসিতে আবারও আমদানিকারকদের লাইসেন্স সংখ্যা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। থরে থরে সাজানো আমদানি হওয়া পুরানো কাপড়ের গাইড। শীত মৌসুম আসলে দেশের বৃহত্তর ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের একটি অংশের চিত্র পাল্টে যায়। তাইওয়ান, কোরিয়া, চীন ও জাপান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয় এসব পুরাতন কাপড়ের গাইডগুলো। শীত যতদিন থাকে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ততদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন। এবার সারা দেশে ব্যাপক শীত পড়ায় চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে, কিন্তু শেষ অর্থবছরে পুরাতন কাপড়ের আমদানিকারকদের লাইসেন্স 5,000 থেকে কমিয়ে 3,000 করায় দেশের চাহিদা অনুযায়ী পুরাতন শীতবস্ত্র সরবরাহ করতে পারছেন না বলে দাবি আমদানিকারকদের। গেছে বছর আমরা যে ইম্পোর্ট করছি, বর্তমানে ইম্পোর্টটা আইতেছে ওখানে 5,000 থেকে মন্ত্রণালয় থেকে 3,000 করে দিয়েছে। মন্ত্রণালয় থেকে হঠাৎ 3,000 করে
ওই কোটাটা কমাই ফেলছে, 5,000 টিকিট কত তো পপুলেশন অনেক বাড়ি গেছে। তো এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে গরিব মেহনতি দুঃখী মানুষ যারা নিম্নমুখী নিম্নের মানুষ আছে তারা অত্যন্ত কষ্ট পড়ে যাবে। আমদানিকারকরা জানান 4 মাসে এই ব্যবসায় শত কোটি টাকা বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। একটি কাপড়ের গাইড 4,000 টাকা থেকে শুরু করে মানভেদে 12,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এগুলো চাহিদা থাকে শীতকালে বেশি, শীতের আগে থেকে শুরু হয় একদম শীতের শেষ পর্যন্ত চলে। 10 টাকা 20 টাকা 30 টাকা দিয়ে কাপড় চোপড় পাওয়া যায়, শীত নিবারণ করা যায়। দেশের উত্তরবঙ্গের হতদরিদ্র মানুষ এসব কাপড়ের ক্রেতা হলেও বড় বড় শহরে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের একটি বিরাট অংশ শীতকালে এসব কাপড়ের উপর নির্ভরশীল। প্রচুর চাহিদা আছে উত্তরবঙ্গে, যেহেতু শীত পড়তেছে। আমরা এখান থেকে প্রতি বছরই শীতের সোয়েটার, জ্যাকেট, কম্বল এইসব নিয়ে সাশ্রয়ী মূল্যে বিক্রি করি। দেশে প্রায় 5,000 পুরাতন কাপড়ের আমদানিকারক রয়েছেন। এছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে এর সঙ্গে যুক্ত আছেন প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে 1 মাসের ব্যবধানে 11টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের ব্যাখ্যা মানতে নারাজ বন্যপ্রাণী বিশেষজ্ঞ। তার মতে জীবন রক্ষার্থে অসুস্থ প্রাণীগুলোকে দ্রুত চিকিৎসা করানো দরকার, তা না হলে মহামারী আকার ধারণ করতে পারে। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। থমথমে অবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। জানুয়ারি মাসে মারা গেছে একটি বাঘসহ 11 জেব্রা। একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনায় পার্কসহ আশপাশের এলাকায় মানুষ উৎকণ্ঠায়। গত 25শে জানুয়ারি গঠিত মেডিকেল বোর্ড মৃত্যুর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা জানান। তবে এই মতামতে ঘোর আপত্তি জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ। মারামারি করলে একসাথে 4টা কিভাবে মারা যায়? আসলে এটা একটা বিশ্বাসযোগ্য কথা নয়। আর তারা যেভাবে ওখানে ছিদ্র হয়েছে বলেছে তাতে আসলে একটু সন্দেহজনক ব্যাপার। মহামারীর মতন মনে হচ্ছে আমার কাছে। এই অবস্থায় সাফারি পার্কের অন্যান্য প্রাণী সুরক্ষায় স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের পাশাপাশি বন্যপ্রাণী ভালোবাসেন এমন চিকিৎসকের সংখ্যা দ্রুত বাড়ানোর পরামর্শ এই চিকিৎসকের। যেগুলো একটু অসুস্থ মনে হচ্ছে সেগুলোকে আলাদা করে ফেলতে হবে। তাছাড়া পুরোটা সাফারি পার্ক এলাকায় সিসিটিভি ক্যামেরা, মানে যেখানে অ্যানিমেল থাকে, এবং কিছু লোক নিয়োগ করতে হবে যারা নাকি পর্যবেক্ষণ করবে তাদের মধ্যে অস্বাভাবিক কিছু বিহেভিয়ার দেখা যায় কিনা। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটিকে 10 কার্য দিবসের মধ্যে মৃত্যুর সঠিক কারণ ও প্রতিকার সম্পর্কে জানাতে বলা হয়েছে। সূত্র জানিয়েছে এর মধ্যেই একটি পরীক্ষায় খাবারের নমুনায় বিষাক্ততা পাওয়া গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। আসর শুরুর মাত্র 2 দিন আগে ক্লাবগুলোর কাছে পাঠানো হয়েছে টুর্নামেন্টের সূচি। 3 ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের আসর। এদিকে সূচির প্রথম 2 রাউন্ডে বড় দলগুলোকে সুবিধা দেয়ায় ক্লাব পাড়ায় অসন্তোষের গুঞ্জন। ফেডারেশন কাপে একটি বিশেষ দলকে সুবিধা দিয়ে ফিক্সচার পরিবর্তন করার দাবি তুলে টুর্নামেন্ট বর্জন করেছিল বসুন্ধরা কিংস। বিপিএলে যেন কোনো বৈষম্য না হয় সেটাই ছিল ক্লাবগুলোর চাওয়া। খেলা শুরুর বাকি মাত্র 2 দিন, শেষ মুহূর্তে ক্লাবগুলো পেল সূচি। ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বিপিএল। পূর্ব নির্ধারিত 3 ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে ম্যাচ, যেখানে ঢাকার মধ্যে ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা, বাকি 2 ভেন্যু টঙ্গী ও মুন্সিগঞ্জে। প্রায় প্রতিদিনই থাকবে 2টি করে ম্যাচ। স্টেডিয়ামগুলোতে ফ্লাডলাইট সুবিধা না থাকায় সবগুলো ম্যাচ হবে দিনে। 27 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচগুলো হবে বিকেল 3টায়। মার্চে ফিফা উইন্ডোর ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাই 11 রাউন্ড খেলা শেষে 19 মার্চ আসবে প্রথম বড় বিরতি। সূচিতে প্রথম 2 রাউন্ডে বেশিরভাগ বড় দলগুলোর খেলা ঢাকায় রেখে পয়েন্ট টেবিলের নিচের সারির ক্লাবগুলোর খেলা ঢাকার বাইরে রাখায় অসন্তোষের গুঞ্জন। প্রথম ম্যাচে গেলবারের পয়েন্ট টেবিলের 1 নম্বর দল বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ 12 নম্বরে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘ। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। একই দিন মাঠে নামবে পয়েন্ট টেবিলের 2 নম্বর দল শেখ জামাল ধানমন্ডি, তাদের প্রতিপক্ষ 11 নম্বরে থাকা উত্তর বারিধারা। পরবর্তী রাউন্ডগুলোতে প্রথম সারির দলের সঙ্গে শেষ দিকের দলগুলোর খেলার যে ক্রম অনুসরণ করার কথা তা নাকি অনুসরণ করেনি বাফুফে। 21 মার্চ শুরু হবে ফিফা উইন্ডো। ফুটবলাররা লিগে খেলার মধ্যে থাকায় 17 মার্চ ধরা হয়েছে জাতীয় দলের সম্ভাব্য ক্যাম্প শুরুর তারিখ। নবাগত কোচ ঢাকা কিংবা ঢাকার বাইরে 7 দিনের একটি ক্যাম্প করেই হয়তো প্রথম অ্যাসাইনমেন্টে নামবেন। এফসি কাপে আবাহনীর ম্যাচ সিলেটে 12 এপ্রিল। এদিকে ফিক্সচার নিয়ে গণমাধ্যমে কথা বলায় বাফুফের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ম্যানেজার আরিফুল ইসলামকে শোকজ করেছেন। মেহেদী নাইম, সময় সংবাদ,
ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধুলাবালু পেটের ভিতরেও যায়, চোখ নাক মুখ দাঁত ঢুকে। ধুলার জন্য পর্যায়ে সাইনাসের রোগ হয়ে গেছে। সহনীয় মাত্রার চেয়েও কয়েক গুণ বেশি দূষিত রাজধানীর বাতাস। জানুয়ারির বায়ু ছিল ইতিহাসের সবচেয়ে বিষাক্ত। বাড়ছে ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকি। এবং 10 বছরে 46,000 কোটি টাকা খরচ হলেও পুরনো ইঞ্জিন ও ঝুঁকিপূর্ণ লাইন দিয়েই চলছে ট্রেন। মেরামত হয়নি 70% সেতুর। দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি মন্ত্রীর। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।